একটা কথা আমি বলতে চাই, অনির্বাচিতভাবে যারা ক্ষমতায় থাকে বা থাকতে চায়, যারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়, তাদের সংবিধান লাগে না। আপনারা বলছেন সংবিধান এমন ভাবে করবো অনির্বাচিতভাবে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। একটা স্থায়ী ব্যবস্থা চান, তো স্থায়ী ব্যবস্থা কি? শাসনতন্ত্র। আর শাসনতন্ত্র পরিবর্তনশীল হবে, এটাই হচ্ছে নিয়ম। তো স্থায়ী ব্যবস্থাটা কি হবে? সেটা তো বলছেন না যেমন একটা স্থায়ী ব্যবস্থা। পৃথিবীর কোন রাষ্ট্রেই কোনো ব্যবস্থা স্থায়ী না। গণতন্ত্র একটা প্র্যাকটিসের বিষয়, রাজনৈতিক দলগুলি এবং রাষ্ট্রের নিরপেক্ষভাবে ফাংশন করার একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। আপনি শুরু করার আগে স্থায়ী করতে চাচ্ছেন, তো আপনি যেটা স্থায়ী করতে চাচ্ছেন সেটা জনগণ নাও চাইতে পারে। ভোটে নির্বাচিত একটা মেজরিটি দল, তারও ইচ্ছা থাকতে পারে। অতএব জাতীয় বৃহত্তর স্বার্থে কিন্তু ঐক্যমত হতে হবে। আর একটা কথা বলেন, মানুষ ভোটের অধিকার চায় না। তো মানুষ ভোটের অধিকার যদি না চায়, তো রাষ্ট্র ব্যবস্থাপনায় তার অংশগ্রহণটা কিভাবে হবে? তার না, না, মতামতটা কিভাবে আমি আপনি আমি কি পাবেন? একটু ইন্টারভেন করতে পারি? রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের জনগণের একমাত্র পথই হচ্ছে ভোট। এখন বলুন একটু একটু তাকে জনাব আলাউদ্দিন একটু বলতে চান, একটু শুনি তাকে। একটা বিষয় একটু মিসকোট করা হচ্ছে যে আমরা আসলে ভোটের অধিকার চাই না সেটা বলা হয় নাই। আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে কি বলবেন? আওয়ামী লীগকে তো জনগণ ভোটের মাধ্যমে হারায় নাই। আওয়ামী লীগ যে আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাতিত হয়েছে এখান থেকে, আওয়ামী লীগ কি আবার ভোটের মাধ্যমে তাকে হারাতে হবে? তো জনগণের চাওয়ার অনেকগুলো ভাষা আছে, এটা বুঝতে হবে। ভোট হলো একটা একটা আপনার সার্বজনীন নিয়মতান্ত্রিক ধারা। যখন ভোট ফেল করে তখন আসলে এখানে জনগণ নিজেই ক্ষমতা হয়ে হাজির হয়, নিজে রাষ্ট্র হয়ে হাজির হয়, যেটাকে আমরা মব বলছি। আসলে অভ্যুত্থান তো পুরোটাই একটা গ্রেট মব, লার্জার মব, কিন্তু এটা ছিল লেজিটিমেট মব, যে জনগণ একটা যে অবৈধ সরকারকে উৎখাতে নিজেই রাষ্ট্র হয়ে হাজির হয়েছে। এখন আমরা যদি বলি যে এই যে ভোটের ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু 5 আগস্টের রায় তো একটা রায়, এটা একটা গণরায়। এই 5 আগস্ট চাইলে আপনার এটা, সরি এটা আমি ওইভাবে বলা ঠিক না, অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্ট যদি সরকার আপনাদের বিভিন্ন ইয়া থেকে ম্যান্ডেট নিত, 5 বছরের ম্যান্ডেট নিতে পারতো, 3 বছর নিতে পারতো। তখন আমরা সম্পাদক পরিষদকে দেখেছি গিয়ে বলে এসেছে আপনার 4 বছর থাকেন। আর তখন আপনার এই প্রেক্ষাপটে সেনাপ্রধান বলেছে 18 মাসের মতো সাপোর্ট দিবে, বিভিন্ন রকম ইয়ে আছে। কিন্তু নির্বাচনের ব্যাপারটা, আমরা অবশ্যই নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করি। ইভেন আমরা গণপরিষদ গঠনের কথা বলছি, গণপরিষদ তো অনির্বাচিত গণপরিষদ চাচ্ছি না। গণপরিষদে বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারাই সেখানে মেজরিটি হবে। কিন্তু আমরা জি। যেটা চাচ্ছি যে বারবার যে ভুলটা আমরা করে আসছি, বারবার যে এখানে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা যাতে অভ্যুত্থানের পর অন্তত আগামী কয়েক দশকের জন্য যাতে একটা নতুন ধারাবাহিকতা আমরা তৈরি করতে পারি, এবং সেই চাওয়াটা তো একটা লেজিটিমেট চাওয়া। এই চাওয়াটা আসলে আমরা মনে করি যে এটা আরো আগে একমত হওয়া দরকার ছিল। আমরা বিশ্বাস করি এবং আমরা আস্থা রাখি যে খুব দ্রুতই বিদ্যমান দলগুলো একমত হবে এবং জাতিকে আরো একটা আগে সঠিক একমত হওয়া দরকার ছিল, কিন্তু এখনো একমত হয়নি। আপনারা আশা করছেন সামনে হবে। কিন্তু আমি একদম শেষ প্রশ্ন দুজনের কাছে, আপনাদের সামনে কর্মসূচি কি হবে? জনাব আলাউদ্দিন, রাজনৈতিক কর্মসূচি কি হবে? আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমরা যে ঘোষণাপত্র দিয়েছি, ঘোষণাপত্রের মধ্যে যেই 10টি পয়েন্ট আছে মোটা দাগে, প্রতিটা পয়েন্টকে আমরা এখন ডিকনস্ট্রাক্ট করে কর্মসূচি নির্ধারণ করছি। মূলত আমাদের অর্থনৈতিক কর্মসূচি আলাদাভাবে আমরা করছি, রাজনৈতিক কর্মসূচিগুলো ক্লিয়ার, যে বিষয়গুলো আমরা চাচ্ছি এগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিংবা আমরা যদি 1971 সালের মুক্তিযুদ্ধের কথাও বলি, মূলত বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা আমাদের এখানে চিরন্তন চিরন্তন। এবং আমরা আসলে বারবার সমাজে যেই সামাজিক যে সংহতি, এই সংহতির প্রধান বাধা বৈষম্য। এবং এই বৈষম্য কিন্তু এখানে জিয়ে আছে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্র ইটসেলফ একটা বৈষম্য সৃষ্টিকারী উপাদান। আমরা মূলত রাষ্ট্রকে, মানে যদি বলেন যে কর্মসূচি, আমরা প্রথমত যেটা চাই যে রাষ্ট্রের মেজর আপনার চেঞ্জ, যে চেঞ্জটার মাধ্যমে প্রতিটা নাগরিক রাষ্ট্রের কাছে তার ন্যায্য হিস্যা পাবে, এবং কোনো নাগরিক রাষ্ট্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠান কাজে লাগিয়ে সে সমাজে অন্য নাগরিকের উপর যাতে জি। খবরদারি কম করতে পারে। দ্বিতীয়ত হলো যে আমরা মাইক্রো লেভেলে, আমরা পলিসি লেভেলে অনেকগুলো পরিবর্তন চাই, যে পরিবর্তনগুলো খুব দ্রুতই, আমরা যেহেতু এখানে অল্প সময় আমরা বলতে পারছি না, বাট আমরা এখানে মূলত বৈষম্য নিরসনে আমাদের যে মোটা দাগে যে অর্থনৈতিক পলিসি হলো, যে এখান থেকে কিভাবে ইনইকুয়ালিটি দূর করে, বিশেষ করে সুযোগের সমতাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাছে, এবং রাষ্ট্রের যে জনাব সম্পদ আলাউদ্দিন, আছে। আপনাকে ধন্যবাদ। আপনি আসলে কি কি চান আপনি ব্যাখ্যা করছেন। আমি আমি আসলে মূলত জানতে চাচ্ছিলাম আপনারা কি কি, মানে আপনাদের কর্মসূচিগুলো কি কি থাকবে। এটা তো আপনাদের পলিসির কথা আপনি বলছিলেন, নিশ্চয়ই সেই পলিসি বাস্তবায়নে আপনারা আপনাদের মতো করে ভূমিকা নেবেন। আমি শেখ রবিউল আলম, আপনার কাছ থেকেও আমরা সবসময় বিএনপির কাছ থেকে শুনি ঈদের পরে কোনো একটা কর্মসূচি থাকে তাদের, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে কিছু একটা থাকে। তো এখনো কি ঈদের পরে কিছু আছে? জুলাইয়ের মধ্যেও নির্বাচন চান, এরকম কথাও বিএনপির মধ্যে থেকে এসেছে। আপনাদের কর্মসূচি কি থাকবে সামনে? না না, আপনি মানে আপনার ওই স্বভাবটা আপনার যায়নি এখনো পর্যন্ত।
ঈদের পরে চাই আর কোন ঈদের আগে স্বভাবটা চাই। এই শেখ সরকারকে রবি, কোন পতন ঘটানোর স্বভাবটা? জন্য 17 বছর আন্দোলন করে হয় জেলে থেকেছে অথবা রাজপথে থেকেছে এবং ফ্যাসিবাদের পতন হয়েছে। আপনারা একসময় এভাবেও বলেছেন যে এভাবে কি আর সরকারের পতন হয়? হয়েছে তো। রাজনৈতিক দলগুলি রাজপথে ছিল না, পতন হয়েছে, অথবা আমরা জেলে দেখেছি ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। এবং এই সরকারের পতন অনিবার্য করেছে এবং পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকেছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। যাই হোক, আমাদের কর্মসূচি যদি বলেন, আমরা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আমরা সংহতি চাই, সংযম চাই। আমরা কি চাইবো? সমন্বয় চাই, সব মতের মধ্যে একটা সমন্বয় হোক জাতীয় স্বার্থে। তারপর জনমত গঠন করতে চাই, জনরায়ের উপর আস্থা রাখতে চাই, এবং জনরায়ের ভিত্তিতে একটা নির্বাচিত সরকার চাই। প্রথমত এটা হলো আমাদের এখনকার চাওয়া। আর দ্বিতীয়ত রয়েছে যে আমরা 31 দফা ইতিমধ্যে অঙ্গীকার করেছি। এটা কোনো প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার। এটা একটা রূপরেখা। জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে নিশ্চয়ই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা মনে করি যে আমাদের 31 দফা বাস্তবায়নই যথেষ্ট। সেখানে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মালিকানা বলেন, সংবিধান বলেন, শাসনতন্ত্রের শাসন কাঠামোর অংশ বলেন, এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলেন, সবই রয়েছে। একক ব্যক্তি ক্ষমতার আয়নের সুযোগ নেই। রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দলের লেজুর ভিত্তি করবে না। এইরকমের একটা বাংলাদেশ চাই। যেটা এখন জাতীয় নাগরিক কমিটি চাইছে সেটা একমাত্র নির্বাচিত সরকার, এবং যদি বিএনপি হয় তার 31 দফা বাস্তবায়নের মধ্যেই বাংলাদেশের মানুষকে উপহার দিতে চায়। শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আমার কোন স্বভাবটা পরিবর্তন হয়নি সেটা অবশ্যই আমি জানতে পারলাম না। আপনি যদি পরে আমাকে জানিয়ে দেন, আমি আমি উপকৃত না, হব। যে আমি সরকারকে পতন করতে সক্ষম হলাম 17 বছর সংগ্রাম করে, তাদের সেই আন্দোলনকে ঈদের আগে পরে আবার ব্যাখ্যা করতে চান আর কি। খুব না, তাদের দুর্ভাগ্যজনক। আন্দোলন না তো, 17 আপনারা বছর বলতেন। অ্যাকচুয়ালি আমি বিএনপির মানে তারা তো আন্দোলন, বলতো না ঈদের পর, তারা তো সবসময় একটা কিছু রাখতোই। এই যে 17 বছর আন্দোলনটা করেন না, মাত্র 1 মাসের আন্দোলনে রাজপথে পাওয়া গিয়েছিল। ওই সমন্বয়কদের 6 জনকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নিয়ন্ত্রণে ছিল না, রাজনৈতিক আন্দোলন হয়ে গিয়েছে। করেন না 17 বছরে? যান না আয়না ঘরে, যান না আপনি গুমে, যান না আপনার মাসের পর মাস রিমান্ডে, করেন না আন্দোলন? ফ্যাসিবাদের না, বিরুদ্ধে করেছে বিএনপি এবং শেখ সফল রবিউল আলম, করেছে। নিশ্চয়ই একটা আপনারা কথা বলে শেষ আপনারা করবো, যে একটা বাক্য। রাজনীতিবিদরা শুরু করে, পৃথিবীর যেখানে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক দল শুরু করে, পরে সব শ্রেণী পেশার ছাত্র জনতা এক হয়, এক হয়ে গণ অভ্যুত্থান হয়। এটাই গণ অভ্যুত্থানের নিয়ম, সেটাই হয়েছে। কিন্তু নেতৃত্ব প্রথম থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে আমরা দিয়েছি, ঝুঁকে আমরা নিয়েছি, সাপার আমরা করেছি, গুমখুন আমরা হয়েছি, আনঅথরাইজ কিলিং আমরা হয়েছি। ধন্যবাদ।